I am GPA 5. নো আপনি মেনশন করেন না, লেট মি সে এত উত্তেজিত হেন না, এত উত্তেজিত হেন না। অর্ডার জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, ওয়েন, হাউ। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে, আমি হাবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। জামাত ইসলামীকে নিয়ে সারা দিন বলতে পারবো ইনশাআল্লাহ, আপনি খালি সময় দেন সামনে। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে, কে মারবে ভাই তোমার। গত সপ্তাহে লক্ষ্য করলাম আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুতের সংকট নিয়ে কথা বলার সময় আমাদের অমিত সাহেব একটা জায়গায় একটা ওয়ার্ড ইউজ করলো, ফ্যাসিস্টের অব্যবস্থাপনা। আমি মনে করি এটা অনেক সফট এবং মাইল্ড একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে, আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছে মাননীয় স্পিকার। গ্যাস উত্তোলন করা হয় নাই বাপেক্স দিয়ে, ফেয়ার করা হয়েছে তৌফিক এলাহি সাহেবকে দিয়ে, যেটা ছিল সম্পূর্ণ একটা ব্লাফ। তারপর কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা দিয়ে হয়েছিল এই দেশকে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, না আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই ৩৬ দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা ২০০৮ থেকে গত ১৭ বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। তারা হয়তো শুনেছে, তারা জানে না এই পার্লামেন্টকে কিভাবে নষ্ট করা হয়েছিল। ইয়াবাবদি, হু ইজ আ প্যাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল। মমতাজকে বসানো হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপ্রধানকে এখানে বসে হজরত উমরের সাথে তুলনা করা দেওয়া হয়েছিল। প্লিজ, হজরত উমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। এখানে বসে তৎকালীন রাষ্ট্রপ্রধানকে হজরত উপাধি দেওয়া হয়েছিল, পীর আউলিয়া দেওয়া হয়েছিল। আপনি এখানে বসা, যদি মেজর হাফিজ সাহেব থাকতো আমি বলতাম 2009 সালে আমি ওরা বাই ইলেকশন করতে গিয়েছিলাম, ধানের শীষের ভোট দেওয়ার জন্য এক কর্মীর বুড়া আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলি আমরা কানেক্ট করতে পারি না, আমরা ইয়াং জেনারেশনকে পৌঁছাতে পারি না। তাহলে তারা রিয়েলাইজ করতো এরকম 36 দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। মাননীয় স্পিকার গেল সংসদের কথা, জুডিশিয়ারির কথা ইমাজিন করেন। আর্স্কিন মেয়র পার্লামেন্টারি প্রসিডিংসে বলা আছে জুডিশিয়ারি নিয়ে আমাদের কথা বলা উচিত না, বাট আমার বলতে হচ্ছে একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেঙে চলে গিয়েছে। কি পরিমাণ ইন্টিমিডেশন, কি পরিমাণ প্রেজুডিশিয়াল এফেক্ট, সেটা আর অন্যান্য হাইকোর্টের জাস্টিস রূপে পড়া হয়। আমার দেশ নেত্রী খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় বসে লেখা হয়েছে, যেখানে লক্ষ কোটি টাকা এক একটা মন্ত্রী 700 বাড়ির মালিক ডুবাইতে হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বসা, উনার রায়ও হয়তো গণভবনের কোনো করিডোর থেকে রাখা হয়েছিল। জুডিশিয়ারিকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যুরোক্রেসি, তিতাসে নাকি কেজিতে করে টাকা খেত। ওয়াসার এমডি কে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, থাকসিন কি নাম তার। একটা বিসিএস পরীক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পিছে যদি জাতির জনক না বলা হয়, তাহলে সেই পরীক্ষায় পাশ করানো হয় নাই। এরপরও ডিএনএ টেস্ট করে 15 লাখ টাকা ঘুষ নিয়ে তারপর বিসিএস এ চাকরি দেওয়া হয়েছে। এটা তো গেল শুধু এই সংবাদ মাধ্যম, চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি। পত্রিকার মালিকরা রাত্রে ঘুমাতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখে 10 বার সেটা ডিলিট করতাম,
চিন্তা করতাম এই বুঝি আইসিটি আমাদের ধরল কিনা। ব্যবসায়ীদের কথা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সব দলের সাথে সম্পর্ক থাকবে ঠিক আছে, কিন্তু কিছু ব্যবসায়ী ভয়ে চলে গিয়েছে। আমরা এও শুনেছি বড় বড় ব্যবসায়ীরা তৎকালীন সরকার প্রধানকে মা, আম্মু বলে সম্বোধন করেছে। কেউ কবিতা বলেছে, তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। হাউ ডিসগাস্টিং একটা দেশের সিস্টেম, কিভাবে শিক্ষা মন্ত্রণালয়। আপনি চিন্তা করেন, আপনি যদি ইফ ইউ গো টু ইউটিউব অ্যান্ড সার্চ IAM-GPA 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেলেরা GPA 5 পেয়েছে যারা বলতে পারে না ইংরেজিতে যে IAM-GPA 5। এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার। আমি এই কথাগুলি কেন বললাম মাননীয় স্পিকার? আমি এই কথাগুলি এই জন্য বললাম, সিস্টেমেটিক্যালি এই দেশকে এমন ভাবে নষ্ট করা হয়েছে। দ্য ইয়াং জেনারেশন মাস্ট রিয়েলাইজ যেটা আমাদের দোষ। উই কুডন্ট কানেক্ট টু দেম, উই কুডন্ট কানেক্ট টু দ্য জেন জি জেনারেশন অ্যান্ড টেল দেম হোয়াট অ্যাট্রসিটি বিন গোয়িং অন। আমরা কি ট্রমার মধ্যে থেকে 17 বছর গিয়েছি। আরেকটা রিজন বোঝা দরকার যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন গণতন্ত্র ক্ষতবিক্ষত, তখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যখন দ্য হোল কান্ট্রি সিস্টেম ইজ কমপ্লিটলি করাপ্টেড। এখন প্রশ্ন হলো, আমরা চাই যাতে আমরা এটা ঠিক করি, বাট এই ঠিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদের। আর when I say আমাদের, উই ইনক্লুড বিরোধী দল। কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসে না, আমরা এত চেষ্টা করি। ওনারা বলে না, আমি বলে না মাননীয় স্পিকার, বলে না তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। বলি উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা, একটু হ্যাঁ। আর আপনাদের সাথে কমিউনিকেট এনিওয়েজ আমি আপনাকে কল করি, উইল টক অ্যাবাউট ইট লেটার। আচ্ছা, এখানে বসে স্পেশালি আমাদের বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলে, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, মাননীয় স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে মাননীয় স্পিকার। বলে কি জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। জিয়া পরিবারে ভাগাবে আল্লাহ। আওয়ামী লীগ সরাতে 16 বছর, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। এই সব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই। এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণঅভ্যুত্থান ডাক দিবেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা 2 বছর আগে। why would we do that? এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনোদিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। একটু আগে সালাউদ্দিন ভাই তাকায়, একটু আগে আমাদের মাননীয় আমার তো ভয় লাগে ওনারে, একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না।
তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো শেষ। এইবার বলতে চাই, এই তো অনেক কথাটা তো বললাম, আমি মনে করি এখন আমরা আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে? হাউ Time is extended for another 8 minutes for you. আমি আর আপনি কলিগ, মাননীয় স্পিকার, একসাথে পড়াইছি, একসাথে কত কফি খাওয়াইছি আপনারে। এই জন্যই তো 8 মিনিট দিলাম এক্সট্রা। Anyways, thank you, man. It's much obliged. First, we need to change the political culture. We have seen that our honorable Prime Minister started that. Political gesture change করতে হবে। আপনাদের বাড়ি গিয়েছেন, আপনারাও করেছেন, নাহিদ সাহেবের বাড়ি গিয়েছেন। এটা রুট লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের গ্রামাঞ্চলে যেখানেই আমরা যাই সেখানে এই পলিটিক্যাল কালচার নিয়ে যেতে হবে। সেকেন্ড, ফাউন্ডেশন অফ পলিটিক্স। জেনারেশনকে আমরা যে যার মতো ইতিহাস শিখিয়েছি, এই একটা জায়গায় আমাদের আসতে হবে। আমাদের সরোয়ার্দী সাহেব থেকে আরম্ভ করে, ভাসানী সাহেব থেকে আরম্ভ করে, শেরেবাংলা একে ফৌজক সাহেব থেকে আরম্ভ করে, বীর শ্রেষ্ঠ, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রাইম মিনিস্টার, বিকজ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এই রেকগনিশনগুলি জেনুইনলি সামনের দিকে নিয়ে যেতে হবে। আনফর্চুনেটলি আজকে আমরা আমাদের ইয়াং জেনারেশনরা, আপনি জিজ্ঞেস করেন কয়জন 7টা বীরশ্রেষ্ঠর নাম জানে, অথচ অনেক আনইম্পর্টেন্ট লোকদের নাম জানে, অনেক আনইম্পর্টেন্ট সেলিব্রিটিদের নাম জানে। তাদেরকে রিয়েলাইজ করতে হবে এই সব লোকেরা সেলিব্রিটি না, দেশের জন্য যারা জীবন দিয়েছে, দে আর দ্য ট্রু সেলিব্রিটি অফ দ্য কান্ট্রি। এবং ফাউন্ডেশন অফ পলিটিক্স মানে যখন আমরা 71 নিয়ে কথা বলবো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি কারেক্টলি বললাম যে 71-এর ইতিহাস যেমন জানতে হবে এবং 71-কে জেনারেলাইজ করা যাবে না। অফকোর্স উই রেসপেক্ট 1947, অফকোর্স উই রেসপেক্ট 1952, বাট 1971 ইজ ডিফারেন্ট। 52 আমাদের অর্জন, 71 আমাদের অর্জন, আমাদের আবেগ, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব। এটার সাথে কারোই করা যাবে না। আই এম সরি টু সে, 71 যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে, and unfortunately they have to live with this stigma rest of the life. এটাকে আপনি সরাতে পারবেন না। এটা মনে আছে আমার, বেসি হ্যাডক নামে কি একজন ছিল আপনার, উনি 1936-এ মনে হয় চার্চিলকে বলেছিল, চার্চিল একটু ড্রাঙ্ক ছিল আর কি, বলেছিল ইউ আর ড্রাঙ্ক পার্লামেন্টে। চার্চিল ঘুরে বলেছিল, আই এম ড্রাঙ্ক, টুমরো আই ক্যান বি সোবার, but you are ugly and you shall remain ugly. তো আমরা মাঝে মাঝে লাইন ক্রস করি, কালকে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। এটা বাস্তব, এটাকে মেনে নেয়াই ভালো। 47, 52 আর 71 এক না, প্রত্যেকটারই বিউটি আলাদা। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা নির্বাচন আগেও মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছিল, জনগণ। এটা খুব ইম্পর্টেন্ট। উই হ্যাভ রিয়েলাইজ দিস টাইম যে আমাদের কর্মী কত এক একটা এলাকায় 10,000, 15,000, 20,000, কিন্তু জনগণ 4 লাখ, 4.5 লাখ ভোট। সামথিং ইজ রং, হাফ অফ দ্য পিপল আর নট ভোটিং, সামথিং ইজ রং, উই কুডন্ট কানেক্ট, আমরা তাদের আনতে পারছি না। সুতরাং আমি মনে করি আগামীতে আমাদের সবারই জনগণ ভিত্তিক সংগঠন করা উচিত। প্রত্যেকটা ইউনিয়ন থেকে ইউনিয়নের অ্যাডভাইজরি কমিটি করে তাদের আমাদের প্রত্যক্ষ রাজনীতির সাথে আনা উচিত। এবং যদি সম্ভব হয়, এটা আমার তরফ থেকে শুধু, আপার হাউস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আসে গার্মেন্টস থেকে, বিদেশি থেকে, সেখান থেকেও গার্মেন্টসের বোনদেরকে যদি কোনোভাবে আপার হাউসে রাখা যায়, সো দ্যাট তাদের কথা আমরা শুনতে পারি, অথবা প্রবাসী কথায় যদি 2-1 জন রাখা হয়, আমার মনে হয় ডিরেক্টলি তাদের সাথে আমাদের কানেক্টিভিটিটা হবে। ইট ইজ জাস্ট মাই অপিনিয়ন, আমার বলার জন্য। আরেকটা জিনিস আছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সময় তো চলে যাচ্ছে, বেশি সময় নেওয়া যাবে না আর। সামাজিক লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমাজ এখন সাংঘাতিকভাবে বিভক্ত। আপনি ভোট নিতে যাবেন, কোনো বাড়িতে ঢুকবেন, বাবা সারাদিন নামাজ পড়ছেন, অথবা বাবা সারাদিন কাজ করছেন, তার ওয়াইফ সারাদিন নামাজ পড়ছেন, ছেলে একটা টিকটক করে, মেয়ে একটা কোরিয়ান অ্যাক্টর হতে যায়। উই নিড সোশ্যাল লিডারশিপ, এবং এটাকে একটা বন্ধনে আনার জন্য দ্য অনলি থিং ইজ রিলিজিয়ন অর কালচার। আমরা মডার্নাইজেশন, গ্লোবালাইজেশনের নাম করে আমাদের রুট, আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের ধর্মে আর কালচারে ফেরত আসতে হবে যদি সমাজকে বাঁচাতে হয়। সুতরাং আমরা যারা এখানে আছি,
তাদের পলিটিক্যাল লিডার হওয়ার পাশাপাশিও প্রত্যেকেরই সামাজিক লিডারের ভূমিকায় যেতে হবে। বেশি সময় নাই, আমি খালি এতটুকু বলবো, আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরম্ভ থেকে ক্যাবিনেট এবং আপনারা যারা আছেন, আমাদের সবাই কাজ করা উচিত কিছু জিনিস করতে, মোরাল ভ্যালুস বাড়ানোর জন্য। আমি শুনেছিলাম এখানে শিক্ষামন্ত্রী ছিলেন, একবার বলেছিলেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোর্স করানো হবে। আমি মনে করি একটা স্কুল অফ গাইডেন্সও থাকা উচিত। উই ল্যাক হিরোজ। আমরা কাদেরকে হিরো বানাবো? প্রায় আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, আমাদের মুশকিলে, আমাদের রাজনৈতিক মুশকিলে আমরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ফলো করি, 4 খলিফাই করি, সমাধানের সাথে সাথেও একটা ডিভাইন ব্লেসিং আমাদের থাকবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিনও বিপদে ডেকে নিতে দেবে না। শেষ কথা একটা বলে যাই, অনেকেই আওয়ামী লীগ নিয়ে কথা বলে, আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। আমি একটা কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, যে ইনস্টিটিউশনগুলি আমাদের ধ্বংস হয়েছে, বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ফরেন মিনিস্টার সবাইকে বলবো, বাংলাদেশ হ্যাজ আ টেইন্টেড, আমি বলবো টেইন্টেড রেপুটেশন। গত সরকারের সময় আমরা স্যাংশন পেয়েছি, স্যাংশন বিদেশের মাটিতে, কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি আমার তরফ থেকে বলবো, এই র্যাবের প্রতি স্যাংশন, অর্থনৈতিকভাবে যেই জিনিসগুলি হয়েছে, যেভাবে আল জাজিরাতে আমাদের রেপুটেশন, আমাদের ব্যাংক লুট থেকে আরম্ভ করে অ্যান্ড অল শেখ হাসিনাস ম্যান, এবং তারপর যেভাবে একটা মন্ত্রীর 700 বাড়ি, আমার মনে হয় এই জিনিসগুলিকে আমাদের রিকাভার করার জন্য আমাদের এনাফ কাজ করা উচিত। এবং যদি সম্ভব হয় মাননীয় স্পিকার, একটা ইকোনমিক ট্রিজন আইন পাশ করা উচিত, যে ভবিষ্যতে যাদের কর্মকাণ্ডের জন্য বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনৈতিক রেপুটেশন নষ্ট হয়, তারা জানি দেশদ্রোহী হিসাবে বিবেচিত হয়। আমি 1 মিনিট আগে ছেড়ে দিলাম মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। ইয়েস, মাননীয় বিরোধী দলীয় নেতা। পড়ছি মুসিবতে মাননীয় স্পিকার, সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যারিস্টার পার্থ সাহেব, আমি শুনেছি উনি খুব ভালো ডিবেট করতেন, উনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন। তো কিছু উনি সঠিক চালান দিয়েছেন, আবার কিছু একটু বেঠিক চালান দিয়েছেন। আগের দিনও এরকম একটু বক্তব্য পরে আমি পার্সোনালি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। উনি কার নামে কোর্ট করেছেন আমি ঠিক বুঝতে পারি নাই, কিন্তু ফাইলটা শুরু করেছেন আমার নামে। উনি বলেছেন যে আমি জিয়া পরিবারকে, মানে নো আপনি মেনশন করেন না, লেট মি সে যে জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, ওয়েন, হাউ, ইউ হ্যাভ টু ক্লারিফাই। আমি এই ধরনের র্যাকলেস কথা কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামে আমি বলি না। যে দুষ করবে তার সাথে যাবে বিষয়, অন্য কেউ বললে সেটা আমার নামে চালান হবে না। তা আমি ওনাকে অনুরোধ করব, বক্তব্যের মাধুর্য ছড়াইতে গিয়ে আমার উপরে যেন ভবিষ্যতে আর মেহরবানি করে এই ধরনের দয়া উনি না করেন। আমাকে এত ভালোবেসে সব কিছু আমার নামে চালান দিলে আমি বুঝাবুঝে বহন করতে অপারক। কথা তো হয়ে গেছে। এক মিনিট, এটা আমি বলছি, এই যে আমার হাতে ডকুমেন্ট আছে, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার এনসিপির এক নেতা বলেছেন। আমি তো ওনার দাঁড়ান, এত উত্তেজিত হেন না মাননীয় স্পিকার, আমি বলছি এখনো, মাননীয় সদস্যবৃন্দ, নিজেই বলছি, মাননীয় আমি সদস্যবৃন্দ, বলছি যেটা তার কথা, আমি ওনার কথা বলি না। মিস্টার আন্দালিব রহমান, এক মিনিট একটু থামুন। অনারেবল মেম্বার্স, আপনারা বসেন দয়া করে। আমি তোর কথা বলি নাই, ওনার ঐক্যের কথা বলেছি, আমি তোর কথা বলি নাই। Order. Honorable members on my left side. Honorable member on my left side. Please take your seat.
Honorable members on my left side, please take your seat. Everyone, please take your seat. Everyone, please take your seat. Honorable বিরোধী দলের নেতা, আপনি বসুন দয়া করে। আপনি বসুন প্লিজ, দয়া করে বসুন। আপনি একটু বসবেন, তারপরে অফকোর্স উই নিড ইউর হেল্প, বাট আপনাকে এখন একটু বসতে হবে, আমি কিছু কথা বলবো প্লিজ। মিস্টার আবিদিন, প্লিজ আপনি বসেন। মাননীয় সদস্য, আপনি বসেন। লিডার অফ দ্য হাউস আছেন, অনারেবল লিডার অফ দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ অপোজিশন লিডার। একজন মাননীয় সদস্য বক্তব্য রাখছেন। ইউ মে লাইক ইট অর ডিসলাইক ইট, বাট ইউ হ্যাভ নো রাইটস টু অপোজ হিম স্ট্যান্ডিং ওয়ে। একটু আগে, বিরতির আগে আমাদের মাননীয় স্পিকার বলে গেছেন যে প্রত্যেকের ফ্রিডম আছে। ইউ হ্যাভ এভরি রাইটস টু স্পিক with the permission of the speaker, but you have no rights whatsoever to attack each other the way you did it. It is very much unfortunate. জাতি 24-এর মহান গণ অভ্যুত্থানের কথা আমরা বারবার বলি, চেতনার কথা বলি। এই চেতনা তো জাতি দেখতে চায় না। প্লিজ মাননীয় সদস্য, আপনি আপনার বক্তব্য 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তারপর বিরোধী দলের নেতা কি বলতে চাচ্ছেন আমরা সেটা শুনবো প্লিজ। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মানে স্পিকার, আমি হয়তো আমরা তো এখানে 1 বছরের জন্য আসি নাই, অনেক সময়ের জন্য আসছি, আমরা একসাথে রাজনীতি করি। আমি হয়তো ওনার নাম দিয়ে বিরোধী দলের নেতা, যেহেতু ওনাকে লায়াবিলিটি, যেহেতু উনি 11 দলের নেতা, ওনার নাম বলেই আমি স্টার্ট করেছি, বাট এই ক্লিপগুলিতে আরও অন্যান্য কথা আছেন, তো এই জন্য আমি এক্সপ্লেন করি নাই। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমার ওনাকে অ্যাকিউজ করে যেটা না, বিকজ আমি তো ডকুমেন্ট নিয়ে কথা বলছি, দেয়ার ইজ বিন আ মিসআন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ এটা খুব সিম্পল ব্যাপার, এর বাইরে আর কিছুই না। আমার ওনাকে এখানে অ্যাকিউজ করার, আজকে ডিজিটালাইজেশনের সময় এটা সম্ভব না। আমি যদি মিথ্যা কিছু বলি তাহলে এটা নর্মালি বের হয়ে যাবে। আর আমার এখানে অনেক কিছু বলার আছে যেটা আমি আগামীতে বলবো। আজকের অ্যাটিটিউড দেখার পরে আমার মিথ্যা বলার দরকার নাই। জামাত ইসলামীকে নিয়ে সারা দিন বলতে পারবো ইনশাআল্লাহ, আপনি খালি সময় দেন সামনে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। না, আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াইনি। আমি শুধু এটা বলেছি যে এই ফ্লোরে দাঁড়িয়ে যখন কোনো ডকুমেন্ট হাতে নিয়ে আমরা কোনো রেফারেন্স দেব, দ্যাট শুড বি ক্লিয়ার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তাইলে তো আর কোনো সমস্যা হয় না। তখন তার কারো চ্যালেঞ্জ করার থাকলে সে করবে, আর অ্যাডমিট করার হলে তাও করবে, অসুবিধা নাই। কিন্তু যদি কনফিউজিং ওয়েতে আমরা এটা সামনে প্রেজেন্ট করি তাহলে তো প্রবলেম ক্রিয়েট হবে। আমি ওনাকে এবং সবাইকে, আমাকে সহ সবাইকে অনুরোধ করব, ডকুমেন্টেড কোনো কিছু এখানে যদি কেউ রেফারেন্স দিয়ে এক্সপ্রেস করেন, দ্যাট শুড বি ভেরি স্পেসিফাইড। থ্যাংক ইউ মাননীয়। থ্যাংক ইউ মাননীয় বিরোধী দলীয় নেতা। এটা আমরা আগেও বলেছি, মাননীয় একজন সদস্য একবার একটা স্টেটমেন্ট দিয়েছেন একজন মানুষের মৃত্যু নিয়ে। আমরা আগেও বলেছি, এখনও আবার বলছি, আমরা মহান জাতীয় সংসদের সামনে যখন যে বক্তব্য উপস্থাপন করব, জেনে বুঝে শুনে আমরা করব। সকলকে ধন্যবাদ। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলেছেন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বক্তব্য দিতে ওঠার আগেই আপনি বিশেষ কারণে আমাকে বসিয়ে দিলেন, যৌক্তিক কারণে। কিন্তু এরপরেই হাউস যা হলো, এখন আমার বক্তব্য কি হবে আমি বুঝতে পারছি না, কারণ আমার মনটা খুব ভালো নেই মাননীয় স্পিকার, আমার গলাটাও ভালো না, কারণ গতকাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। হাওর অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, যে শিলাবৃষ্টি হচ্ছে, হাওর অঞ্চলের সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। একটা মাত্র ফসল 12 মাস মানুষকে
অন্যের উপরে, অন্য এলাকার উপরে নির্ভর করে থাকতে হবে তাদের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি এই ব্যাপারে আমাদের নেতা, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, হাওড় অঞ্চলকে দয়া করে এবার বাঁচাও। এবং প্রথমেই আমি প্রস্তাব করে নিলাম, হাওড় অঞ্চলকে সঠিকভাবে বাঁচাতে হলে 35টি জেলা নিয়ে একটি হাওড় মন্ত্রণালয় করতে হবে, এবং এই দাবি করে আমি আমার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই মহান নেতা, মুক্তিযুদ্ধের ঘোষণা দানকারী, তৎকালীন মেজর, পরবর্তী সময়ের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, আমি শ্রদ্ধা জানাই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যার আহ্বানে এবং যার কারণে আমি আজকে বিএনপি করি। তিনি আজকে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি বক্তব্যের আগেই আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে উদ্দেশ্য করেই বলবো, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় দেখা যায় বিকালটা কেমন যাবে। আমাদের প্রধানমন্ত্রী এই দেশের জন্য, এই দেশের উন্নয়নের জন্য প্রথম থেকেই যে কর্মসূচি নিয়ে কাজ করছেন, কালকেও যশোর থেকে উলসি খাল খনন করে তিনি এসেছেন। আমার বিশ্বাস এই দেশের মানুষের দুর্ভাগ্য দূর করে বাংলার পূর্বাকাশে নতুন সূর্য উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপরে আমার মিক্সড ধারণা আছে। আমার প্রথমেই বলতে হবে, সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়, কবি তব মনোভূমির রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য, যেন বাল্মীকির কবিতা। কারণ হলো, মাননীয় রাষ্ট্রপতি যা যা বলেছেন, আমি প্রথমেই বলি 2, 3 এবং 4 নম্বর প্যারা। 2 নম্বর প্যারায় মুক্তিযুদ্ধকে উনি যেভাবে বলেছেন সঠিক বলেছেন, কিন্তু আরো বিস্তারিত হলে আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেন যে মুক্তিযুদ্ধকে মহিয়ান করতে হবে, মুক্তিযুদ্ধ আরো মহিমান্বিত হতো আরেকটু ইলাবোরেট করে লেখলে। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মহাসমুদ্রের চেয়েও গভীর ইতিহাস। আমি আজকে আপনার কাছে বলবো 3-4 প্যারায় মুক্তিযোদ্ধাকে যেভাবে 5ই আগস্টের সঙ্গে যোদ্ধাদের সঙ্গে তুলনা করা হয়েছে, 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না। তাদের যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ আমি ছিলাম 5ই আগস্টে, তার আগে 10 বছর যাবত, যেদিন থেকে আমি বলা শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, সেই দিন থেকে 10টি বছর নিরন্তর আমি যুদ্ধ করেছি। আমি আমার যেদিন সর্বশেষ 28শে অক্টোবর নয়াপল্টনের মাঠ থেকে 10 লক্ষ লোকের মিছিলটাকে ফ্যাসিস্টরা ভেঙে দিল, অনেকেই জেলে চলে গেলেন, অনেকেই পলাতক ছিলেন, হাজার হাজার নেতা কর্মীর নামে যেদিন যুদ্ধ হলো, সেদিন আমি বললাম যে আমি সংসপ্তকের ভূমিকা পালন করব, জয় অথবা মৃত্যু। আমি হাসিনা সরকারের বিরুদ্ধে সবকিছু করব। স্ত্রীকে বললাম তুমি বিধবা হতে পারো, সন্তানদেরকে বললাম তোমরা এতিম হতে পারো, কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে। এবং আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে 4 আগস্ট দুপুর 1টার সময় বলেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, কারণ তার সরকার উত্তর সিরানা হয়ে গেছে, এবং 23 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সরকার চলে গিয়েছিল। আমি সেই আন্দোলনে ছিলাম। বলতে পারেন মিছিলে ছিলেন না, আমি মিছিলে ছিলাম না আপনাদের মতো, কারণ আমার বয়স 23 বছর ছিল, তখন আমি এরশাদ বিরোধী মিছিলের প্রধান নেতা ছিলাম আমি। কিন্তু এখন আমার বয়স 78 বছর। আমার ছেলে ব্যারিস্টার 5 বছর আগে, আমার ছেলে ইঞ্জিনিয়ার 10 বছর আগে, তারা 5 দিন পর্যন্ত বাসায় আসেনি, তারা মিছিলে গিয়েছিল, তারা কেউ বাসায় আসেনি। কাছেই আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান।
সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম একদিনে বাঙালি জাতির হয় নাই। ওই কালকে আমাদের ভাই, আমার এক ভাই ব্যারিস্টার নৌসাদ জমির পাল বংশের কথা বলেছিল যে পাল বংশ আজ থেকে প্রায় 1000 বছর আগে, 2000 বছর, 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল, তারপরে সেন শাসন থেকে ধরে সর্বশেষ মুঘল শাসনের পরে যখন 1757 সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। সেই যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে বাংলার মানুষ প্রথম নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের মাধ্যমেই আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমি আজকে আপনাদেরকে বলি, 2005 সন থেকে ধরে 8 সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস, এরপরে 190 বছর পরে একজন বাঙালি মুসলমানের সন্তান, বাড়ি তার বরিশাল, সিরাজউদ্দৌলার পরে প্রথম বাংলার সিংহাসনে বসলো। ওই দিন দেখলাম 2 জন মন্ত্রী সাহেব বললেন উনি মুখ্যমন্ত্রী। নো, 1937 সনে যখন শেরে বাংলার সিংহাসনে বসেছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশ থেকে দেশান্তরে গিয়ে সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই 1971 সনে আমাদের নেতা সেই শহীদ জিয়াউর রহমান বলেছিলেন প্রথম নিজের নামে, আই শহীদ জিয়া, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মুশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন, তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না। 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর MK বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর MA মঞ্জুর, 9 নম্বর MA জলিল, এবং সর্বশেষ 11 নম্বর হইল কর্নেল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল, এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের মতো 3টা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল।
সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিল, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে, একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই, আরেকটা কথা বলতে চাই। আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, মাননীয় সদস্য, আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলেন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওই দিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা। উনি আমার চেয়ে 10 বছরের ছোট, আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথাটা মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। না, বলছি করেছে। আপনি কেন নিজে টেনে করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, আচ্ছা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2,
তাহলে স্বীকার, তাহলে তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি 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 এক সেকেন্ড, এক সেকেন্ড। মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন বসেন বসেন। আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, প্রোটেকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ বসুন, কিন্তু আমার গলা সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। মাননীয় সদস্য ফজলুর রহমান, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমি কাজী নজরুল ইসলাম, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, আমি বলছি প্লিজ সিট ডাউন। এই যে দেখেন তারা বসেন বসেন। তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা, আজকে তাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, তাদেরকে আমি মাননীয় সদস্যবৃন্দ একটু মনোযোগ দিয়ে আমার কথাটি শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, গাজী নজরুল ইসলাম বসুন, আমি আজকে বসুন বসুন, এই স্পিকারের কথা শোনার চেষ্টা করুন। এই কথা মাননীয় সদস্যবৃন্দ, একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সংসদে প্রত্যেক সদস্যের, ফজলুর রহমান একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন, হোল্ড অন ফর এ সেকেন্ড, একটু অপেক্ষা করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করত 16 ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে হোল্ড অন ফর 2 মিনিটস। দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন প্লিজ। বসুন মাননীয় সদস্যবৃন্দ, বসুন বসুন বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপরে আপনি বলেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি আপনারা সবাই, মাননীয় সদস্য ফজলুর রহমান আপনি বসেন, বসুন, আপনি বসুন, আপনার সুযোগ দেওয়া হবে বক্তব্য শেষ করার জন্য। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। অতীতে জাতীয় সংসদ সম্পর্কে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। প্রথমে নজমুল হুদা তৎকালীন মাননীয় সদস্য একটা বক্তব্য করলেন, সদস্যরা ওয়াকআউট করে চলে গেলেন, আমরা ভাবলাম যে আধা ঘন্টা পরে ফিরে আসবে। ওই বয়কট 2 বছর চলেছে। সুতরাং
সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। প্রত্যেক সদস্য এখন ইভেন 370 বিধিতে দলীয় হুইপ নেগলেক্ট করে উপেক্ষা করেও ব্যক্তিগত মতামত এখন সবাই দিতে পারেন। এখানে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি কোনো সদস্য সরকার দলের সদস্য আর বিরোধী দলের সদস্যের মত এক হবে এমন তো হতে পারে না। এই জন্যই একটি সরকারি দল একটি বিরোধী দল এখানে আছে, জনগণই এভাবে নির্ধারিত করে দিয়েছে। যদি সরকারি দলের কোনো সদস্য তার বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, আপনারা এরপরে তো প্লেন্টি অফ টাইম ইজ দেয়ার, আপনারা তার বিরুদ্ধে তিনি যা বলেছেন সেই যুক্তি খণ্ডন করুন। তিনি ভুল বললে তাকে পাল্টা অভিযোগ করেন তার বিরুদ্ধে। কথা বলার সময় তো সুযোগ আছে, কিন্তু এই যে শিশুরাও লজ্জা পাবে এই ধরনের, যদি বয়স্ক শ্বশ্রুমণ্ডিত ব্যক্তি, বয়স্ক যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন, তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে। আরেকটি জিনিস হলো, সংসদে স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। যদি আমাকে তো আপনারাই তো আমাকে স্পিকার বানিয়েছেন, আমি এই সংসদের কাস্টোডিয়ান, অভিভাবক। যদি চেয়ারের প্রতি এই সম্মান আপনাদের না থাকে, তাহলে জাতীয় সংসদের প্রতি মানুষের কোনো রেসপেক্ট থাকবে না আগামী দিনে। আপনারা বলতে পারেন ফ্রিডম অফ স্পিচ ইজ দেয়ার, ফজলুর রহমান সাহেব যা বলেছেন এরপরেই আপনাদের একজনকে টাইম দেব, প্রয়োজন হলে টাইম বাড়িয়ে দেব, তার যুক্তি খণ্ডন করুন। তিনি যদি অসংসদীয় কোনো কথা বলে থাকেন সেটা আমরা পরীক্ষা করে স্পঞ্জ করে দেব, কিন্তু বক্তব্যের সময় তাকে ডিস্টার্ব করবে না। জনাব সদস্য ফজলুর রহমান, আপনি 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো। আপনি শেষ করেন। 3 মিনিটস ফর ইউ। মিলর্ড, 1971 সনের 14 ডিসেম্বরকে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই মুনির চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল তাদেরকে বলা হয় আলবদর। এবং সেই আলবদর বাহিনী কার ছিল আপনারা জানেন। আমি খুব দুর্ভাগ্য, প্রথম দিন কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন এইখানে কোনো বাতি ছিল না, আমি কিছু শুনতে পারি নাই। এই হাউজে প্রস্তাব হয়েছে তাদের ব্যাপারও শোক প্রস্তাব হয়েছে। আমি একা হইলেও এটা প্রতিবাদ করতাম, কিন্তু যেহেতু আমার দল এটা করছে আমি চুপ করেছিলাম। আমি কথাটা খুব ক্লিয়ার। কিন্তু এই সংসদ সম্পর্কে আজকে না হলো কালকে না হলো পরশু, না হলে ইতিহাসে ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধ অপরাধের ব্যাপারে আমরা সুপ্রস্তাব নেই। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, উনিও শুনছেন আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। আর 5ই আগস্টের আগে পুলিশ যা করেছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা যদি অন্যায় করে থাকে, মরে গেছে, বিচার হোক। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক, পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। রাষ্ট্র তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখব। আমার পুলিশের এই আইনটার ব্যাপারে হলো আমার এই কথা। আমি আজকে এই হাউজে দাঁড়িয়ে সর্বশেষ কথাটি বলবো। সর্বশেষ কথাটি হলো, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে ভীষণ শ্রদ্ধা করি, দেশকে উনি চালাতে পারবে না আমি জানি। দিনের পর দিন, মাসের পর মাস, যতই বাহিরে বাহিরে চক্রান্ত হোক, ভিতরে কিন্তু যতই ভালো মানুষ দেখাক, যতই এখানে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করুক, এটা হবে না। কিন্তু আমার নেতা, সংসদ নেতা কিন্তু অনেক মহান কাজ করেছে। 78 জনকে 222 জনের সমান সমান ভাগ দেয়া কমিটি করেছে। আমি আমার নেতাকে বলবো,
শেষ করেন, মাননীয় সদস্য শেষ করেন। তার মা কিন্তু একসাথে দুধ খাইছে, কিন্তু সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ কিন্তু এক না। মোহাম্মদী বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। এই কথাটি বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। গণভোটের প্রশ্ন না পড়ে তারা ভোট দিয়েছেন যদি বলতে চান, সেটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা। জুলাই জাতীয় সনদ এটা পুরোটাই গণভোটে যাওয়ার কথা ছিল। মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যের সময় গণভোটের 4টি প্রশ্নের কথা উল্লেখ করে প্রকারান্তরে বিরোধী দলকে অ্যাকুইজিশন অফ ফ্রডের আওতায় তিনি নিয়ে এসেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে বিরোধী দলের পক্ষে লোকেরা সরকারে থেকে, অন্তর্বর্তীকালীন সরকারে থেকে তারা 4টা গণভোটের প্রশ্ন নিয়ে এসেছে, তার 2টাতে তারা হয়তো সম্মত ছিলেন, 2টাতে ছিলেন না। এই ধরনের বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন। একই ধরনের কথা বিএনপির অনেক সংসদ সদস্যরাই আগে বলেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখা প্রয়োজন, মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন গণভোটের আয়োজন করেন, তার যে দফাগুলো ছিল সেখানে কিন্তু 19টি দফা ছিল, মাননীয় স্পিকার। আর বেগম খালেদা জিয়া যখন সংবিধানের ব্যাপারে একটা গণভোট করেন, তখন সংবিধানের 16টা পয়েন্টে কিন্তু গণভোট হয়েছিল, মাননীয় স্পিকার। যদি সেই সময়গুলোতে 19টা পয়েন্টে আর 16টা পয়েন্টে যদি প্রশ্ন একটাই, কিন্তু পয়েন্ট তো এতগুলা, তখনও তো এই প্রশ্নটা আসতে পারতো যে শহীদ জিয়াউর রহমানের 7টা মানি, বাকি 12টা মানি না, খালেদা জিয়ার এতটা মানি না। এই প্রশ্নগুলো তো তখন করা হয় নাই, মোটের ওপরে সেই জিনিসটা করা হয়েছিল। আর এবার যে গণভোটের প্রশ্নগুলো ছিল সেখানে খুব স্পষ্ট করেই কয়েকটা জিনিস কিন্তু ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে নিয়োগ হবে। এই বিষয়গুলোতে ক্লিয়ার কাট ডিসিশন দেওয়া ছিল, জনগণ যা ডিসিশন দিয়েছে সে অনুযায়ী সেগুলোকে হতে হবে। 30টা বিষয় ছিল যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম। এর বাইরেও কিছু বিষয় ছিল যে বিষয়গুলো যে দল যেভাবে তাদের ম্যান্ডেট পাবে সেভাবে তারা করবে, সেই সুযোগও সেই গণভোটের মধ্যে রাখা ছিল। অতএব গণভোটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই, বরং গণভোটের প্রশ্ন না পড়ে তারা ভোট দিয়েছেন যদি বলতে চান, সেটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, জনগণের উপরে সে ব্যর্থতা। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমি মাননীয় সদস্য জনাব আক্তার হোসেনের কথার পরিপ্রেক্ষিতে বলি, সত্যের খাতিরে এবং ইতিহাসের রেকর্ড হিসেবে এটা বলা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে আমরা এর আগের দিনে বক্তব্য আমরা বলেছি যে জুলাই জাতীয় সনদ তৈরির ঐকমত্য কমিশনের প্রথম টাস্ক ছিল জুলাই জাতীয় সনদ তৈরি করা, এবং সেই বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট সহই ঐকমত্যের জায়গায় পৌঁছাবো, এটাই ছিল সিদ্ধান্ত। সেটা পৌঁছানো হয়েছে এবং সেটা স্বাক্ষর হয়েছে। প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্বে এসে জুলাই বাস্তবায়ন আদেশের প্রশ্নটা এসছে। সেখানে আমি গতকালকেও বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি তুলেছিলাম, তার যৌক্তিকতা কেন সেগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম। কিন্তু আমরা সাথে এটাও বলেছিলাম এটা ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা হতে হবে। এটা তো আমি দাবি করেছি, আমার দাবি মানেই তো এটা অন্যরা গ্রহণ না করলে এটা গৃহীত হয়ে যেতে পারে না, নাম্বার 1। সে কারণে আমরা যেটা চেয়েছিলাম, 2 মিনিট বাড়ান সময়, আরো 2 মিনিট সময় বাড়াতে হবে। এই কারণে যে এটা পয়েন্ট অফ অর্ডার, এই কারণে রেকর্ড আকারে থাকা দরকার। জুলাই জাতীয় সনদটা এটা পুরোটাই, যেটা একটু আগে মাননীয় সদস্য আক্তার বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা নিয়ে করেছেন, ওটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পক্ষ থেকে দাবিনামাগুলো হাজির করেছেন। যেটা বেগম খালেদা জিয়া তুলেছেন তখন সরকারের পক্ষ থেকে, এটা পার্লামেন্টে পাশ হওয়ার পরে তখন সেটা হাজির হয়েছে গণভোটে। আর এটা ছিল একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা, এটাতে কোনো একতরফা জিনিস আসতে পারে না। ফলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ, আমাদের ডিফারেন্সেস আছে, এই ডিফারেন্স স্বীকার করে নিয়েই আমরা এখানে আছি। আমরাও একটা জোটে আছি, আমাদের মধ্যে ঐক্য আছে, পার্থক্য আছে বলেই। যখন কোনো পার্থক্য থাকে না তখন ঐক্যের প্রসঙ্গই থাকে না। সো এই কথাটা আমাদের পরিষ্কারভাবে মনে রাখা দরকার যে জুলাই জাতীয় সনদ এটা পুরোটাই গণভোটে যাওয়ার কথা ছিল, কিন্তু এইটাকে তারা তাদের মতো করে যে আমি শেষ করি, কথা বলতে দিবেন। আচ্ছা মাননীয় স্পিকার আমি আপনার দিকে কথা বলছি। মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। মাননীয় স্পিকার আমি আপনার দিকে বলছি একটু হিস্টোরিক্যাল রেকর্ড রাখার জন্য। এই জুলাই জাতীয় সনদ এটাই পুরোটা হ্যাঁ না ভোটে যাওয়ার কথা। এখন এটাকে যখন ওনারা 4টি পয়েন্টে এনেছেন, সেটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হয়েছিল কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। টু বি রেকর্ডেড, এটা জাতীয় ঐক্যমত্য হয় নাই। যদিও আমার কি মত, আমাদের দলের কি অবস্থান ছিল সেটা ভিন্ন হতে পারে। আবারও বলছি, গণতন্ত্র মানে আমার প্রস্তাব
যদি ঐকমত্য না হয়, আমার প্রস্তাব গৃহীত হলেও সেটা জাতীয় ঐক্যমত্য যখন ট্রানজিশনের ভিত্তি, তখন সেটা গৃহীত হতে পারে না। সেই নৈতিক রাজনৈতিক অবস্থানটি আমাদের গ্রহণ করা দরকার। সব জায়গায় লিখেছে সংবিধান সংশোধন করতে হবে, সব জায়গায় বলছেন সংবিধান ৭২ সময় ছুঁয়ে ফেলে দেবেন, কথা কথা বলেননি। আপনার তো ইসলামী দল তো সঠিক এক কথা রাখে থাকবেন আশা করি। আমি বিএনপির কর্মী হিসাবে রাস্তায় গিয়েছি, ছাত্রদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়তে হবে, সাহস থাকলে আমি গ্রেপ্তার করো। এমপি হওয়ার আগেই ক্যাম্পেইনে গিয়ে দেখি যে রাস্তাঘাট সব ভাঙ্গা, কিছুই নেই। এটি হলো ভাটি এলাকা। উত্তরবঙ্গ থেকে যে সময় বন্যা হয়, পানি নামে বঙ্গোপসাগরে, তখন কিন্তু নোয়াখালী কিন্তু ফ্লাড হয়ে যায়। এবং গত বন্যার সময় 130টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল, রাস্তাঘাট সব পানি নিচে চলে গেছিল এবং রিপেয়ার হয়নি, হাঁটা চলাফেরার অবস্থা নেই। এবং এর জন্য ব্যবস্থা গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অন্যান্য মন্ত্রীরা, সংশ্লিষ্ট মন্ত্রীরা, রাস্তাগুনা রিপেয়ার করা, পাকা করার জন্য। অনেক কাঁচা রাস্তা আছে, সেগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করে। আমার এলাকাতে হাসপাতালে গিয়েছিলাম, মাননীয় স্পিকার, মানুষ স্বাস্থ্য দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতালে ডাক্তার সাহেবরা পোস্টিং আছে, একটা হাসপাতালে 43 জন ডাক্তার থাকার কথা, আছে 33 জন, 5 জন আবার ওইখানে পোস্টিং, কাজ চাকরি করা ঢাকাতে চিরাঙ্গে। তো এগুলার আমি মনে করি এরা কনসালটেন্ট, ওদের এই বাতিল করে ওখানে যেন পূর্বে ডাক্তার পাই, 2টা 4 আমরা সেই জন্য ব্যবস্থা করার জন্য মানুষ স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় স্পিকার, হাসপাতালে ক্লিনার নাই, মালি নাই, মালির পোস্ট নাই, তারা ভিন্নভাবে ম্যানেজ করে ক্লিন করে। আর প্রাইভেট ক্লিনিকে দেখা যাচ্ছে যে কি সুন্দর চকচক করে। তো এটা কিন্তু হয় না, হাসপাতাল ক্লিন রাখতে হবে। মালিটারের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান, মাননীয় স্পিকার, প্রাইমারি স্কুলে 40 জন ছাত্র, 7 জন টিচার, আশেপাশে ক্যাডেট মাদ্রাসা ছোট ছোট, সেখানে দেখা যায় 200 ছেলে পড়ালেখা করে। আমরা ছাত্রদেরকে, ছোট মেয়েদেরকে আকর্ষিত করতে পারছি না স্কুলে পড়ার জন্য, তার জন্য প্রাইমারি স্কুলে ছাত্র কমে যাচ্ছে। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেন এইসব প্রতিষ্ঠানগুলো, প্রাইমারি স্কুলগুলো, শিক্ষা প্রতিষ্ঠান যেন স্ট্যান্ডার্ড বাড়ায়, প্রয়োজনীয় শিক্ষক দেয়, আরবি শিক্ষক দেয়, তারপর সাংস্কৃতিক শিক্ষক দেয়, অনুমতি যাচ্ছে। মাননীয় স্পিকার, এই জুলাই সনদ নিয়ে কি বলবো, আমার মাননীয় বিরোধী দল নেতারা এখানে এক কথা বলেন, এখানে একটা সই করছেন, বাইরের বক্তৃতা আরেকটা বলেন যে আপনারা 72 সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। সই করছে এখানের মধ্যে, এটা সই করছে, আপনারা সই করেন নাই। কোথায় বলেছেন? সব জায়গায় লিখেছে সংবিধান সংশোধন করতে হবে, সব জায়গায় বলছেন সংবিধান 72 সময় ছুঁয়ে ফেলে দেবেন, কোথায় বলেননি। সই করলেন কি আপনারা? এখানে বলেন কি? বাইরে বলেন উল্টা, মানুষকে উত্তেজিত উল্টা কথা বলে। সুতরাং আপনার তো ইসলামী দল তো সঠিক এক কথা রাখে থাকবেন আশা করি। তারপর এগ্রিমেন্ট হলো, গণভোট হবে, সবাই সই করলেন। গণভোট প্রস্তুত কি হবে সেটাকে এগ্রিমেন্ট করছিলেন আমরা? আমরা এগ্রিমেন্ট করছিলাম সবাই? নো, ওখানে আপনাদের লোক যারা, তারা ফ্রড করেছে, 4টা প্রস্তাব ঢুকে দিচ্ছে। আমরা বিএনপি সমর্থক যারা, ভোটে যারা, যে 2টা পছন্দ হয়েছে ভোট দিচ্ছে। আপনার তো আমরা পছন্দ করিনি। এখন আপনারা বলছেন 70%, এই 4% কিলো ঢুকলো? নো এগ্রিমেন্ট বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিস। আপনাদের লোক ছিল সেখানে, তারা ফ্রড করে এই 4% ঢুকিয়ে দিয়েছে। এখন আসছে, আমি স্মরণ করি মুক্তিযুদ্ধের যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে। আমি স্মরণ করি জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে। মাননীয় স্পিকার, আমি তো জুলাই যোদ্ধা, অনেকে গ্রেপ্তার ছিলেন,
বাসা থেকে অ্যারেস্ট করছে আপনাদেরকে, বাসা থেকে অ্যারেস্ট করছে। একজনই আপনারা প্রতিরোধ করছেন কিনা? যে সময় আমাদের মাননীয় সদস্য হাসান সাহেব সহ ওনারা গ্রেপ্তার, আমি বিএনপির কর্মী হিসাবে রাস্তায় গিয়েছি, ছাত্রদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওদের ছাড়তে হবে, সাহস থাকলে আমি গ্রেপ্তার করো। আমি বিএনপি কর্মী হিসেবে গেছি। আপনারা বলেন তো কে বলেছিলেন? আপনারা একজন দেখান জামাত ইসলামের, একজন দেখান এনসিপির। নিজের জীবন বাজি রেখে এবার চ্যালেঞ্জ করেছিল, বিএনপি করেছিল। মাননীয় স্পিকার, ষড়যন্ত্র তো নতুন না। এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে 2006 সাল থেকে, 111 থেকে। এই বিএনপিকে ষড়যন্ত্রকে ভাঙতে চেষ্টা করেছিল, তারা সংস্কারপন্থী বানিয়েছিল যারা বিএনপি অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। সেই 120 জন এমপি সই করেছিল যারা বেগম খালেদার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিল। এবং তারপরেও শুধু কি তাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। একটা 35 মিনিটে মার্চ পাশে আমার মনে আছে 18 বছরের কোকো কেঁদে বলছিল, খোকন ভাই এভাবে বলছিল, পিনে করতে নিয়ে গেছে ওরা, রাত্রে মধ্যে মেরে ফেলবে। খোকন ভাই কেউ নাই, আপনি আসেন না। আমি জীবনের ঝুঁকি নিয়ে, একটা কাশিমি মারা গেছে, মাওলানা কাশিম মারা গেছে, সে রাতে বেরিয়ে গেছি। সে রাতে অনেকেই গ্রেপ্তার হয়েছিল। আমি ক্যান্টনমেন্টের থানায় গেছি, তারপর অন্য থানায় করছি, ওরা ওনার গাড়ি নিয়ে ঘুরে এসে আমি পিছিয়ে পিছিয়ে করছি ভোট 6টা পর্যন্ত। আওয়ামী লীগ প্রচার করেছিল তারেক রহমানের হাজার হাজার কোটি টাকার সম্পদ, আর 17 বছর তারা চেষ্টা করেছিল, তদন্ত করেছিল। 17 বছর তারেক রহমানের বিদেশে কোনো ব্যাংকে কোনো টাকা পায় নাই, বাংলাদেশের কোনো সম্পদ পায় নাই।